সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই আশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মাস্টার্স শেষ পর্বের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, ইতালীয় সমাজবিজ্ঞানী প্যারেটো মন্তব্য করেছিলেন, হিস্ট্রি ইজ এ গ্রেভইয়ার্ড অব অ্যারিস্টোক্রেসিস, অর্থাৎ ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধিক্ষেত্র। তিনি একটি বিখ্যাত তত্ত্বের পর্যালোচনা করতে গিয়ে এই মন্তব্যটি করেছিলেন, আর সেই বিখ্যাত তত্ত্বটি হচ্ছে এলিট তত্ত্ব। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সরকার ও রাজনীতি ব্যাখ্যা বিশ্লেষণ এবং প্রকৃতি অনুধাবনের জন্য অনেকগুলা নতুন তত্ত্ব আবিষ্কৃত হয়েছে। এলিট হচ্ছে সেই নতুন তত্ত্বগুলোর অন্যতম। আজকে আমি তোমাদের সাথে সেই এলিট তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়সূচিতে আরো যা যা আছে সেটা হচ্ছে এলিট তত্ত্বের উৎপত্তি, এলিট তত্ত্বের সংজ্ঞা এবং এলিটের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভূমিকা। তো প্রথমে আমরা আলোচনা করব এলিট তত্ত্বের উৎপত্তি নিয়ে। আসলে এই তত্ত্বটা কিভাবে উৎপত্তি ঘটেছে। আমরা প্রাচীনকালে যদি দেখি, আমরা বিশেষ করে গ্রিক রাজনৈতিক ব্যবস্থার দিকে যদি তাকাই, তাহলে সেখানে প্লেটো, এরিস্টটল, পরবর্তীকালে ম্যাকিয়াভেলি লেখাতেও কিন্তু আমরা এলিটের পূর্বাভাস পেয়ে থাকি। কারণ প্লেটো যে দার্শনিক রাজার কথা বলেছেন, তারাই হচ্ছে মূলত এলিট শ্রেণী। পরবর্তীকালে সপ্তদশ শতকে উন্নত মানের বা উচ্চ মানের দ্রব্য সামগ্রী বোঝাতে আসলে এলিট শব্দটি ব্যবহৃত হয়। কালের বিবর্তনে পরবর্তীকালে সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিট বা উচ্চতর শ্রেণীর ভূস্বামী প্রভৃতি উঁচু স্তরের জনগণকে এলিট বলে অভিহিত করা হতো। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কি হয়েছে, ইউরোপে এবং বিংশ শতাব্দীর শেষের দিকে আমেরিকা ও ব্রিটেনে এর ধারণার উৎপত্তি ঘটে। রাষ্ট্রবিজ্ঞানী মূলত এলিট তত্ত্বের গোড়াপত্তন আলোচনা শুরু হয় বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস, ইতালীয় সমাজবিজ্ঞানী প্যারেটো এবং গায়েটানো মস্কার দর্শন ও লেখনীর মাধ্যমে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভিলফ্রেডো প্যারেটো এবং গায়েটানো মস্কার মাধ্যমে সরকার ও রাজনীতির বিশ্লেষণ ও অধ্যয়নে এলিট তত্ত্বের ব্যবহারের সূচনা ঘটে থাকে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব আসলে এলিট শব্দটি কোত্থেকে এসেছে এবং বিভিন্ন দার্শনিকেরা এলিট সম্পর্কে কি মন্তব্য দিচ্ছেন। এলিট শব্দটি, আমরা জানি যে এলিট শব্দটি হচ্ছে একটা ইংরেজি শব্দ এবং এটা আসলে ফরাসি শব্দ চয়েস থেকে এসেছে এবং চয়েস শব্দের মূল অর্থ যেটা সেটা হচ্ছে চয়েস, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পছন্দ, বাছাই বা মনোনয়ন। তো ফরাসিরা মূলত এলিট বলতে কোনো শ্রেণী বা ব্যক্তি সমষ্টির বাছাইকৃত বা শ্রেষ্ঠতম অংশকে বুঝিয়েছে। তো সহজ কথায় আমরা বুঝে থাকি যে এলিট হচ্ছে সমাজের সেই সকল ব্যক্তিবর্গকে বোঝায় যারা মানে সমাজের, বিশেষ করে একটা সমাজ ব্যবস্থার যারা সিদ্ধান্ত গ্রহণের সাথে বা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত, বা সমাজের উঁচু স্তরের যে লোকজন তারা তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার ভিত্তিতে যারা সমাজ পরিচালনায় নেতৃত্ব দিয়ে থাকেন তাদেরকে এলিট বোঝানো হয়েছে। তো এ সম্পর্কে বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন মন্তব্য দিয়েছে। যেমন মিলস বলেছেন, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণের সাথে সংযুক্ত তারাই হচ্ছে এলিট। টিবি বটমোর এর মতে সমাজের উচ্চ মর্যাদা সম্পন্ন যে কোনো বৃত্তিমূলক, বিশেষ করে পেশাভিত্তিক গ্রুপই হচ্ছে এলিট। প্যারেটোর মতে এলিট গ্রুপ এমন ব্যক্তি সমন্বয়ে গঠিত যারা স্ব-স্ব-ক্ষেত্রে সর্বাধিক গুণ সম্পন্ন। লাসওয়েল তার পলিটিক্স নামক গ্রন্থে বলেছেন, যারা সমাজে বিদ্যমান জীবন উপকরণের সর্বাধিক পায় তারাই হচ্ছে এলিট এবং অন্যরা হচ্ছে অ-এলিট। মস্কা এলিটের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেছেন যে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় দুটো শ্রেণী বিদ্যমান। এক শ্রেণী কি করে শাসন করে, আরেক শ্রেণী হচ্ছে শাসিত হয়। প্রথম শ্রেণী যদি রাজনৈতিক কার্যকলাপ সম্পাদন করে এবং একচেটিয়া ক্ষমতা ভোগ করে তারাই হচ্ছে এলিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের সংজ্ঞাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলতে পারি যে এলিট বলতে আমরা বুঝে থাকি সমাজের সংখ্যালঘু
ক্ষুদ্র, তারপর হচ্ছে অভিজ্ঞ জ্ঞানীগুণী সেই সম্প্রদায়কে যারা সমাজ ব্যবস্থা পরিচালনায় এবং নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ পর্যায়ে আমরা আলোচনা করব এলিটের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভূমিকা। আসলে প্রতিটি রাষ্ট্র ব্যবস্থায় এলিটের ভূমিকা অনস্বীকার্য। বলা হয়ে থাকে আধুনিক সরকার হচ্ছে এলিট শাসিত সরকার। গণতন্ত্রের বিকাশ সাধনে এলিট শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া একটি রাষ্ট্রে শান্তি সমৃদ্ধি আনয়নও এলিটদের ভূমিকা অনন্য। তো প্রথম যেটা এলিটদের ভূমিকার মধ্যে সেটা হচ্ছে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে। আমরা জানি তৃতীয় বিশ্বের যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলা, এগুলো একসময় কি ছিল? ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল, অর্থাৎ ঔপনিবেশিক শক্তি তাদেরকে শাসন শোষণ করত। এবং বিশেষ করে এই সমস্ত এলাকার জনগণ ছিল অজ্ঞ এবং অশিক্ষিত। তো এই জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত করা এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করার কাজটা কিন্তু এলিটরাই নেতৃত্ব দিয়েছে। এলিটরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কি করেছেন? শাসকদের বিরুদ্ধে, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন এবং জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করেছেন। এবং বলা হয়ে থাকে যে তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশে কিন্তু এলিট শ্রেণীর নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছে। তারপরে যেটা সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এলিটের ভূমিকা। আমরা যদি একটা দেশের রাজনৈতিক ব্যবস্থার দিকে তাকাই, তাহলে সেখানে দুটা শ্রেণী দৃষ্ট হয়। একটা হচ্ছে শাসক শ্রেণী, অপর হচ্ছে শাসিত শ্রেণী। শাসক শ্রেণী হচ্ছে সংখ্যালঘু শ্রেণী এবং তারা অপর ব্যক্তিবর্গের তুলনায় শিক্ষিত, বিত্তবান এবং প্রজ্ঞা এবং জ্ঞানের অধিকারী। এবং তারা কি করে থাকেন? ক্ষমতায় যাওয়ার পূর্বে জনগণের মধ্যে মানবাধিকার, দেশপ্রেম, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, তারপরে ন্যায় বিচার, গণতন্ত্র ইত্যাদি মূল্যবোধ জাগ্রত করে থাকেন এবং তারা এভাবে জনগণের সমর্থন আদায় করেন, ক্ষমতা দখল করেন এবং জনগণের উন্নয়ন সাধন করে থাকেন। তারপর হচ্ছে সামাজিক উন্নয়নে এলিটদের ভূমিকা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কি করে থাকে? মানে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বলা হয়ে থাকে যে এলিটরা বিশেষ করে একটা দেশের, কারণ অর্থনৈতিক উন্নয়নে কিন্তু একটা রাষ্ট্র অর্থনৈতিকভাবে যে রাষ্ট্র যত বেশি উন্নত, সে রাষ্ট্র কিন্তু অন্যান্য ক্ষেত্রেও স্বাভাবিকভাবে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছে যায়। তো এই অর্থনৈতিক উন্নয়নে এলিটের ভূমিকা অনন্য। বিশেষ করে আমরা যদি দেখে থাকি যে আধুনিক প্রযুক্তির প্রসার, অর্থনৈতিক উন্নয়নের যেটা পূর্বশর্ত, যে আধুনিক প্রযুক্তির প্রসার, শিল্পায়ন, নগরায়ন, তারপরে হচ্ছে কৃষির আধুনিকীকরণ, ব্যাংক, বীমা, তারপরে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে সাফল্য আনয়নে এলিটরা কি করেন? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে সামাজিক উন্নয়নে। সামাজিক উন্নয়নে এও এলিটদের ভূমিকা অনন্য এবং এলিটরা বিশেষ করে সামাজিক ক্ষেত্রে যে ধরনের অরাজকতা বিরাজ করে সেগুলো দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। তারপর হচ্ছে জাতি গঠন। জাতি গঠনেও এলিটদের ভূমিকা অনন্য। আধুনিক বিশ্বের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সন্দেহ, প্রত্যেকটা জাতি রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিদ্বেহী মনোভাব, তারপরে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি, এক বিভীষিকাময় পরিস্থিতি বর্তমান যুগে সৃষ্টি হয়েছে এবং প্রতিটি রাষ্ট্রের মধ্যে অভ্যন্তরীণভাবে বিভিন্ন দ্বন্দ্ব, কোন্দল, সাম্প্রদায়িক উত্তেজনা এগুলো চলছে। এক্ষেত্রে জাতীয় ঐক্য সংহতি বজায় রাখার ক্ষেত্রে এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এলিট শ্রেণী জাতি গঠনের ক্ষেত্রে কি করে থাকেন? রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি নাগরিকের মধ্যে ঐক্য, তারপরে ভ্রাতৃত্ববোধ ও আনুগত্যবোধ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা জানি যে তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত নিচু এবং সব অঞ্চলে সাধারণত আমরা কি দেখে থাকি যে সেখানে জনগণ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে মৌলিক অধিকারগুলো, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই সমস্ত দিক থেকে জনগণ কি করে থাকেন? মানবতর জীবনযাপন করে থাকেন এবং এই ক্ষেত্রে তাদের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে কি করে থাকেন? এলিট শ্রেণী কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে শিল্পায়ন, তারপরে হচ্ছে নগরায়ন, আধুনিক প্রযুক্তির প্রসার, সামাজিক স্তর বিন্যাস, আধুনিক ব্যবসা বাণিজ্য, আধুনিক ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলিট শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপর হচ্ছে শিল্পায়নের ক্ষেত্রে, এবং শিল্পায়নের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে দেশ শিল্পে যত
উন্নত, সে দেশ কিন্তু সব দিক থেকে উন্নত, এবং সে দেশ কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবেও এগিয়ে যায়। আর শিল্পায়নের ক্ষেত্রে কি হয়, শিল্পায়নের ক্ষেত্রে দেখেছি আমরা আধুনিক প্রযুক্তির প্রসার, আধুনিক শিক্ষার প্রসার, তারপরে বিভিন্ন ক্ষেত্রে ধরো পুঁজির বিনিয়োগ, তারপরে নতুন নতুন ধারণা এবং মতাদর্শ সৃষ্টি, এগুলার প্রয়োজন হয়, এবং এগুলার ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতার প্রয়োজন হয়, আধুনিক চিন্তা চেতনার প্রয়োজন হয়, এবং এলিটরা কিন্তু এই ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন, এবং শাসক এলিট হোক এবং যারা শাসন ক্ষমতার বাইরে থাকেন, তারাও কিন্তু এই দুই ধরনের এলিট শ্রেণী মিলেই কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তাদের ভূমিকা অত্যন্ত অনন্য, এবং তারা কার্যকর কর্ম প্রচেষ্টা, উৎসাহ, অনুপ্রেরণা যোগাতে এবং ধরো ঘটনা প্রবাহের নিয়ন্ত্রণ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এবং দেখা যায় তারা একটা জটিল পরিস্থিতি যদি কোথাও এই ক্ষেত্রে দেখা দেয়, সেটা সমাধানের মাধ্যমে, অর্থাৎ দেশকে শিল্পায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তারপর হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রসার। উন্নয়নশীল দেশগুলো আসলে অধিকাংশ দেশগুলোই যদি আমরা দেখি, সেগুলো একসময় ঔপনিবেশিক শোষণের অধীনে ছিল। পরে যেহেতু তারা অন্য রাষ্ট্রের শাসক শ্রেণীর শোষণে এবং শাসনের অধীনে ছিল, পরে এসব রাষ্ট্রের জনগণ কিংবা দীর্ঘদিন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, এবং এই সমস্ত দেশের এলিট শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কি করে থাকেন, জনগণের মধ্যে শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, এবং তারা কি করে থাকেন, যে জনগণের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, এবং তাদের নেতৃত্বে আমরা দেখে থাকি এসব অঞ্চলে আধুনিক শিক্ষার ঢেউ নেমে আসে। তারপর হচ্ছে গণতন্ত্রের বিকাশ সাধন। আসলে গণতন্ত্রের প্রসারের জন্য প্রয়োজন হচ্ছে রাজনৈতিক উন্নয়ন, অর্থাৎ গণতন্ত্রের প্রসারের রাজনৈতিক উন্নয়ন হচ্ছে পূর্বশর্ত। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশগুলোতে জনসাধারণ কিন্তু যেহেতু জনসাধারণ শিক্ষার হার ততটা মানে বেশি নয়, সেই কারণে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জনগণ ততটা সচেতন নয়। এক্ষেত্রে এলিট শ্রেণী নিজেরা শিক্ষিত হয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান লাভ করে জনগণের মধ্যে সেই গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে আমরা রাজনৈতিক দল ব্যবস্থা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দক্ষিণপন্থী, তারপরে ধরো বামপন্থী, কমিউনিস্ট, যে কোনো দল হোক না কেন, তাদের নেতৃত্বে কিন্তু থাকেন এলিট শ্রেণী। সুতরাং গণতান্ত্রিক প্রসার সাধনও কিন্তু এলিট শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে মানবিক আবেদন সৃষ্টি ও ক্ষমতা দখল। এবং উন্নয়নশীল বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে এলিট শ্রেণী কি করে, যে মানবিক আবেদন সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকে। তাছাড়া ধরো দ্বিতীয় বিশ্বের সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোতে যেটা দেখতে পাই আমরা, যে অনেকাংশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তারপরে জীবনযাত্রার নিম্নমান থাকে, শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর থাকে, তারপরে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ থাকে, এর সুযোগটা গৃহযুদ্ধ থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি থাকে। এই বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে কি করেন, সামরিক বাহিনী ক্ষমতা দখল করে থাকেন, এবং তাৎক্ষণিকভাবে কিছু উন্নয়নও কিন্তু ঘটে থাকে, যদিও দীর্ঘমেয়াদে সামরিক শাসন কখনো জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। তারপরে সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। আসলে আমরা যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে প্রেসিডেন্ট কিন্তু জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন, এবং যিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে থাকেন, তিনি কিন্তু সমাজের উচ্চ স্তরের একজন এলিট পার্সন যেটাকে বলা হয়, এবং তিনি কি করে থাকেন, তখন দেশের নেতা হিসেবে, জাতির নেতা হিসেবে সঠিক নেতৃত্ব দিয়ে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তারপর হচ্ছে সমাজের সামগ্রিক পরিবর্তন। সমাজের সামগ্রিক পরিবর্তনে কিন্তু এলিট শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে আমরা যদি সমাজের সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিকে তাকাই, তাহলে সর্বত্র কিন্তু এলিটের পদচারণা দেখতে পাই। তারপরে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। বর্তমান যুগ আসলে আন্তর্জাতিকতার যুগ, এবং বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে আমরা দেখতে যে ভাই কোনো দেশই কিন্তু এককভাবে চলতে পারে না, কারণ কোনো দেশই কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। ঠিক আছে, প্রত্যেকটা দেশকেই অন্য দেশের সাথে কি করতে হয়, সম্পর্ক রেখে চলতে হয়। এই কারণে কিন্তু কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গড়ে ওঠে, এটা প্রতিটি রাষ্ট্রের প্রয়োজনই গড়ে ওঠে। কারো হয়তো বা বিজ্ঞান ও প্রযুক্তি আছে কিন্তু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়, আবার কেউ দেখা যায় যে বিজ্ঞান ও প্রযুক্তি আছে, ঠিক আছে, আবার প্রাকৃতিক সম্পদও আছে কিন্তু তারা
জনসম্পদে সমৃদ্ধ নয়, মানে বিভিন্ন এক একজনের এক একটা অভাব থাকে। আবার বিভিন্ন দেশ পণ্য আমরা যদি কৃষি শিল্পের দিকে তাকাই, কোনো দেশ তো কৃষি শিল্পের দিক থেকে উন্নত, আবার কোনো দেশ দেখা যায় যে প্রাকৃতিক সম্পদে সম্পদশালী, মানে এক এক দেশ এক এক বৈশিষ্ট্য অধিকারী হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কোনো দেশ যেহেতু এক দেশ যেহেতু অন্য দেশকে ছাড়া সহযোগিতা ছাড়া চলতে পারে না, তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই সম্পর্ক উন্নয়নে কিন্তু এলিট শ্রেণী কি করে থাকেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ করে এলিট শ্রেণী বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় বন্ধন ও অন্তর্দল সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। তারপরে যেটা সেটা হচ্ছে আধুনিকীকরণ। আধুনিকীকরণের ক্ষেত্রেও এলিট শ্রেণীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজনৈতিক বা আধুনিক, আমরা যদি দেখি যে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলা, সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলা, সেগুলা কিন্তু আধুনিক সমাজের বৈশিষ্ট্য এখনো পুরোপুরি ভাবে অর্জন করতে পারেনি। তারা মানে আধুনিকীকরণের পর্যায়ে রয়েছে। তার মানে এখানে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলো আসলে এই প্রতিষ্ঠানগুলো বিকাশের পথে রয়েছে। তো এখনো ফলে রাজনৈতিক কর্তৃত্ব অস্থির ও অনিশ্চিত অবস্থা বিরাজ করে থাকে। এক্ষেত্রে এলিটগণ মানে আধুনিকীকরণের ক্ষেত্রে কি করে থাকেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো সাধারণত আমরা যদি দেখে থাকি যে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ও বিপ্লবী যে বুদ্ধিজীবীরা আছে, পরবর্তীতে রাজনৈতিক এলিট হিসেবে তারাই আত্মপ্রকাশ করে এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপরে যেটা সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। একটি দেশে আসলে বিভিন্ন কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে। সেটা হতে পারে ধরো দেশের অভ্যন্তরে সরকার ও জনগণের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত, তারপরে সরকারি দল একটা রাষ্ট্রে থাকে, বিরোধী দল থাকে, বিরোধী দলের মধ্যে বিভিন্ন সমঝোতার অভাব। বিশেষ করে বিভিন্ন কারণে আমরা দেখি যে বিরোধী দল সরকারি দলকে দোষারোপ করে থাকে এবং সরকারি দল বিভিন্ন বিরোধী দলকে বিভিন্নভাবে দোষারোপ করে থাকে। অর্থাৎ এ সমস্ত দেশে যদিও গণতন্ত্র মানে চালু করা হয়েছে, তথাপি গণতন্ত্র বিকশিত হতে পারেনি, যেটা আমরা উন্নত সমাজের দিকে তাকালে দেখতে পাই যে সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী এবং গণতন্ত্রের এবং জনগণ যে জনগণের মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধ সদা জাগ্রত থাকে। কারণ গণতন্ত্রকে সফল করার অন্যতম হচ্ছে কি গণতান্ত্রিক পিপল। তো তৃতীয় বিশ্বের দেশগুলো জনগণ যেহেতু সচেতন নয়, অতএব তাদের মধ্যে কি হয়, তারা গণতন্ত্র সম্পর্কে অনেকটা অজ্ঞ থাকে এবং শাসক গোষ্ঠী জনগণের এই অজ্ঞতার সুযোগ নিয়ে অনেক সময় নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত থাকে। এত করে অনেক সময় কি হয়, রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ, তারপরে ঘুষ, দুর্নীতি, যেহেতু রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সেভাবে বিকশিত হতে পারেনি, তো অতএব বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঘুষ, দুর্নীতি দেখা যায় এবং সরকার গোষ্ঠী অনেক সময় কি হয়ে থাকে, জনগণের মতামতকে মূল্যায়ন না দিয়ে মানে শাসন ক্ষমতা অনেক সময় আঁকড়ে ধরে থাকে এবং কারচুপির মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়ে থাকে। এভাবে একটা ভুল, অবিশ্বাস, সন্দেহ সরকার এবং জনগণের মধ্যে, সরকার এবং বিরোধী দলের মধ্যে বিরাজ করে থাকে। তারপরে বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি সমস্ত দেশে তৎপর থাকে। তারপরে ধর্মের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা দিয়ে জনগণকে ভ্রান্ত পথে পরিচালিত করা হয়, মানে বিভিন্ন ধরনের সমস্যা এখানে বিরাজমান থাকে। তো এই ধরনের রাজনৈতিক অবিশ্বাসের মধ্যে এলিট শ্রেণী কি করে, বিভিন্ন গ্রুপের মধ্যে সমঝোতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে, তারপরে সরকার এবং জনগণের মধ্যে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় বিভিন্ন কারণে, সেটা কি করে থাকে, দূরীকরণের ক্ষেত্রে এলিট শ্রেণী এগিয়ে আসে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। সেটা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। তারপরে তারা সরকারের সাথে বিভিন্ন আলোচনায় বসে এভাবে একটা রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে এলিট শ্রেণী কি করে থাকে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে নীতি নির্ধারণের ক্ষেত্রে। নীতি নির্ধারণের ক্ষেত্রে আসলে এলিট শ্রেণীর বিকল্প কোনো ভূমিকা নেই। মানে বিশেষ করে শাসক নীতি নির্ধারণ করার দায়িত্ব কিন্তু শাসক এলিট শ্রেণী, অর্থাৎ শাসক এলিট শ্রেণী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া বিশেষ করে আমলাতান্ত্রিক এলিট শ্রেণী আমরা যেটাকে বলে থাকি, যে আমলারাও কিন্তু এক ধরনের এলিট, কারণ তারাও সমাজের উচ্চ পদে অধিষ্ঠিত এবং আধুনিক শিক্ষার জ্ঞান বিজ্ঞানে প্রশিক্ষিত। অতএব এই এলিট শ্রেণী কি করে থাকে, এই প্রশাসনিক এলিট যারা আছেন তারা কিন্তু নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কারণ রাজনৈতিক এলিটদের সাথে প্রশাসনিক এলিটরা কিন্তু সরকারের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের সাথে জড়িত। অতএব এভাবে তারা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপরে হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সৃষ্টিতে। সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান সৃষ্টিতেও এলিটদের ভূমিকাকে
মানে এলিটদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোতে এলিট শ্রেণী কি করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নব নব দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এগিয়ে আসে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। তারপর হচ্ছে আইন প্রণয়ন। পৃথিবীর সকল দেশের থেকে যদি আমরা তাকাই, একটা জিনিস স্পষ্ট হয়ে উঠে যে রাষ্ট্র পরিচালনার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আইন। কারণ বর্তমানে সর্বত্রই বলা হয়েছে যে আইনের শাসন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গণতন্ত্রকে বিকশিত করার ক্ষেত্রে। আর আইন প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক এলিট অথবা প্রশাসনিক এলিট, রাজনৈতিক এলিটরা আইন প্রণয়ন করে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু পর্দার অন্তরালে আসলে প্রশাসনিক এলিটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ রাজনীতিবিদরা কিন্তু দেখা যায় ধরো একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকে না, আর প্রশাসনিক এলিটরা একবার চাকরিতে নিয়োগ পেলে মানে উচ্চপদস্থ আমলাতন্ত্র যেটাকে বলা হয়, ওনারা সেই চাকরির অবসরে কোনো ব্যতিক্রম ঘটনা ছাড়া কিন্তু অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন। পরে দীর্ঘদিনের চাকরিতে বহাল থাকার কারণে তাদের মধ্যে একটা অভিজ্ঞতা, দক্ষতা গড়ে ওঠে এবং তারা অনেক বেশি দক্ষ অভিজ্ঞ হয়ে থাকেন। রাজনীতিবিদরা তাদের সহায়তায় কি করে থাকেন, আইন প্রণয়নের ক্ষেত্রে নিয়ে থাকেন। বিশেষ করে আইনের প্রণয়নের প্রয়োজনীয় খসড়া কিন্তু প্রশাসনিক এলিটদের নেতৃত্বে হয়ে থাকে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এভাবে জনকল্যাণমূলক আইন প্রণয়নের সহযোগিতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর হচ্ছে দায়িত্বশীল সরকার গঠন। একটি রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল সরকার গঠনে কিন্তু এলিট শ্রেণীর ভূমিকা অনন্য। কারণ আমরা দেখতে পাই যে উন্নয়নশীল দেশগুলোতে জনগণ কিন্তু রাজনীতির ব্যাপারে অনেকটা উদাসীন থাকেন, রাজনীতি সম্পর্কে তাদের খুব একটা জ্ঞান নেই বললেই চলে। তাই দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা এবং কার্যকরী করার ক্ষেত্রে এলিট শ্রেণী কি করে থাকে, দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার। বর্তমানে আমরা দেখছি বর্তমানে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, এবং বিজ্ঞান এই প্রযুক্তির যুগে আমরা দেখে যাচ্ছি যে যে দেশ যত বেশি প্রযুক্তিতে উন্নত সে বেশ সব দিক থেকে এগিয়ে গিয়েছে। তাই তাই উন্নয়নশীল দেশগুলো এলিট শ্রেণী নিজেদের কি করে, প্রথমত আধুনিক প্রযুক্তিবিদ্যার সাথে নিজেদেরকে পরিচিতি করে, মানে নিজেদেরকে পরিচিতি করে তোলে এবং পরবর্তীতে তারা এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের জনগণকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে প্রযুক্তি বিদ্যার তাদেরকে দক্ষ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারপর হচ্ছে বিচার কার্য সম্পাদন। বিচার বিভাগ আমরা জানি একটা দেশের একটু গুরুত্বপূর্ণ বিভাগ, এবং বিচার বিভাগের দক্ষতা, স্বাধীনতা, নিরপেক্ষতার উপর কিন্তু গণতন্ত্র নির্ভর করে, একটা দেশের জনগণের যে সুশাসন সেটাও কিন্তু নির্ভর করে। তো এই ক্ষেত্রে বিচার কার্যের নেতৃত্বে যারা থাকেন, বিশেষ করে বিচারকগণ, তারাও কিন্তু এক শ্রেণীর এলিট এবং তাদের সততা, দক্ষতা এবং কর্মনিষ্ঠতার উপরে কিন্তু যাদের ভাবমূর্তি নির্ভর করে। তো প্রিয় শিক্ষার্থীর, উপযুক্ত আলোচনা থেকে একটা বিষয় প্রশ্ন উঠেছে, একটি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এলিটদের ভূমিকা অনস্বীকার্য এবং এলিটটাই হচ্ছে সমাজের উন্নয়নের ধারক ও বাহক। সে কারণে এডওয়ার্ড শিল একটা সুন্দর মন্তব্য করেছিলেন যে এশিয়া আফ্রিকার দেশগুলো গর্ভধারণকাল, জন্ম এবং চলমান জীবন বিকাশ অনেকটাই এলিটের অবদান। এখানে একটা বিষয় তোমাদেরকে আমি শেষ পর্যায়ে বলতে চাই, আসলে আমরা এলিট তত্ত্ব নিয়ে আজকে আলোচনা করলাম। এখানে একটা বিষয়, একটা সমাজে কিন্তু বিভিন্ন শ্রেণীর এলিট বিদ্যমান থাকে। ধরো এলিট বলতে আমরা বুঝি সমাজের সে সমস্ত ব্যক্তিবর্গকে বুঝে থাকি যারা সমাজের ধরো যে একটা সমাজ ব্যবস্থার অর্থাৎ এলিট পার্সন যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছেন, মানে স্ব ক্ষেত্রে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা দক্ষ এবং যোগ্য অন্যদের তুলনায়, তারাই কিন্তু এলিট ব্যক্তিবর্গ হিসেবে পরিচিত। তো আমরা যদি সেখানে থাকি, আমরা বিভিন্ন ধরনের এলিট সেখানে দেখতে পাই। রাজনৈতিক এলিট, তারপরে হচ্ছে ধরো সামরিক এলিট, প্রশাসনিক এলিট, তারপর হচ্ছে সাংস্কৃতিক এলিট, শ্রমিক এলিট, শিল্প এলিট, ধর্মীয় এলিট, মানে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে যারা যোগ্যতার অধিকারী, সর্বোত্তম যোগ্যতার অধিকারী, তারাই হচ্ছে এলিট পার্সন এবং এলিট হিসেবে বিবেচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের আমাদের এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।